न्यू इंडिया में आपका स्वागत है। यहाँ पर नॉर्मल पैसेंजर्स के लिए इंडिगो की फ्लाइट नहीं उड़ रही है, लेकिन गोवा के जिस नाइट क्लब में आग लगने से 25 लोगों की मौत हो गई, वहां के मालिक सौरभ लूथरा और गौरव लूथरा इंडिगो की फ्लाइट से थाईलैंड भाग गए और फ्लाइट बिल्कुल सही टाइम से उड़ी। मतलब आप ये सोचिए कि बच्चे और बुजुर्ग फ्लाइट ना उड़ने से परेशान है, फंसे हुए हैं, लेकिन वो होटल के मालिक जिनके पास प्रॉपर लाइसेंस भी नहीं है होटल चलाने के लिए, वो भागे जा रहे हैं। দেশের আকাশে আজ শুধু প্লেন উঠছে না, উঠছে মুনাফার নেশা, দম্ভ আর লোভের আগুন। কোটি কোটি টাকায় গড়া সেই ইন্ডিগো সাম্রাজ্য এখন যাত্রীদের নয়, এক ব্যক্তির মুনাফার যন্ত্রে পরিণত। রাহুল ভাটিয়া, যিনি একসময় ভারতের গর্ব বলে পরিচিত ছিলেন, তিনি ইন্ডিগোকে আজ দাঁড় করিয়ে দিয়েছেন লোভের অন্ধ গহ্বরে। মন্ত্রী রামমোহন নাইডু চুপ, সরকার নত, অন্যদিকে যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। রাকেশ গঙ্গওয়াল, যিনি স্বপ্ন দেখেছিলেন ইন্ডিগোকে বিশ্বের সেরা করার, তিনি চলে গেছেন, কারণ সেখানে পেশাদারিত্বের জায়গা নেই, আছে শুধু প্রফিটের রাজনীতি আর তোষামদের সংস্কৃতি। এই মুহূর্তে প্রশ্ন একটাই, দেশের আকাশে যাত্রী নিয়ে কি উঠছে, বিমান নাকি মাফিয়ার সাম্রাজ্য? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। চন্দ্রবাবুর ভরসায় মোদী সরকার টিকে আছে। ইন্ডিগোর বেনজির সংকটে কি সেই চন্দ্রবাবুর আশীর্বাদই শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের শাপে বর হয়েছে? অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, যাদের কাজ ইন্ডিগোকে নিয়ন্ত্রণে রাখা, তার লাগাম কি চন্দ্রবাবুর হাতে? তাই কি মোদী শাহ কিছু বলতেও পারছেন না? দেশ জুড়ে গত কয়েকদিন ধরে কয়েক লক্ষ যাত্রী বিমানবন্দরে বিপর্যস্ত, টাকা ডুবে গেছে, যাত্রীদের দুর্দশার কথা শোনার কেউ নেই, অথচ কেন্দ্র সরকার আশ্চর্যজনকভাবে নীরব। গতকাল নরেন্দ্র মোদী সংসদে 1 ঘন্টারও বেশি সময় বন্দে মাতরম নিয়ে বক্তৃতা দিলেন, কিন্তু বিপর্যস্ত নাগরিকদের নিয়ে একটাও শব্দ উচ্চারণ করলেন না, না একটা শব্দও না। স্মরণকালের মধ্যে দেশে এত বড় এভিয়েশন ক্রাইসিসেও সরকারের এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। আসল সত্যটা হলো মোদী সরকারের উদাসীনতা আর ইন্ডিগোর মালিক রাহুল ভাটিয়ার চরম লোভের খেসারত দিতে হচ্ছে গোটা দেশকে। এই দুটো কারণেই দেশ প্রথমবার এত বড় উড়ান বিপর্যয়ের মুখোমুখি। ক্রাইসিস থামছে না, বরং প্রতিদিন আরো জটিল হচ্ছে। লাখে লাখে যাত্রী আটকে, অথচ সরকারের কোনো পরোয়াই নেই। ডিজিসির তথ্য বলছে আজ ভারতের এভিয়েশন ট্রাফিকের 65% ইন্ডিগোর মালিক রাহুল ভাটিয়ার দখলে, বাকি 27% টাটাদের এয়ার ইন্ডিয়ার দখলে, আকাশা এয়ারের 5% আর স্পাইস জেটের 2.5%। বাদবাকি 0.5% ফ্লাইবিগ, অ্যালায়েন্স এয়ারের মতন ছোট এয়ারলাইনের দখলে। ইন্ডিগোর কর্ণধার রাহুল ভাটিয়াকে কেউ কিং বলে, কেউ বলে এয়ারলাইন্স মাফিয়া, আর তার সামনে প্রায় নত হয়ে আছেন তেলেগু দেশম সাংসদ, দেশের বিমানমন্ত্রী কিঞ্জিরাপু রামমোহন নাইডু। রামমোহন নাইডু কে? তার মন্ত্রিত্বের দড়িটা কার হাতে বাঁধা? চন্দ্রবাবু নাইডুর হাতে। রামমোহন দূর সম্পর্কেও চন্দ্রবাবুর আত্মীয়, চন্দ্রবাবুর সবচেয়ে ঘনিষ্ঠ লোক বলে পরিচিত। তাকে বিমান মন্ত্রকের প্রকৃত নিয়ন্তা বললে ভুল বলা হবে। বেদনাদায়ক সত্যিটা হচ্ছে চন্দ্রবাবুর সামনে মোদী সরকারই নত জানু, তাই ইন্ডিগো এয়ার ইন্ডিয়ার ডুওপলিতে দেশের অসহায় বিমান যাত্রীদের দুর্দশার কথা শোনার কেউ নেই। গল্পটা কি? ইন্ডিগোর সামনে রামমোহন নাইডুর আত্মসমর্পণ। রামমোহন মানে চন্দ্রবাবু, আর চন্দ্রবাবুর সামনে কেন্দ্র সরকারের নতি স্বীকার, তাই তো? এই সার্বিক সারেন্ডারই এত বড় ক্রাইসিস তৈরি করেছে, আর সেই কারণেই ক্রাইসিসের সমাধানও আটকে আছে। অনেক সময় মনে হয় রাহুল ভাটিয়া যেন পুরো সিস্টেমকেই ব্ল্যাকমেল করছেন। সরকার যদি সোহাগ দেখায়, তবে যে কেউ সাপের 5 পা দেখতেই পারেন। এখানে উড়ান পরিষেবার ক্ষেত্রেও তাই ঘটছে। আজ ভাটিয়া ভারতের এভিয়েশন সেক্টরের বেতাজ বাদশা, তাই তিনি ইচ্ছে মতো নিয়ম ভেঙেছেন। স্টাফ, পাইলট, এয়ার হোস্টেস, যাত্রী কাউকে পাত্তা না দিয়ে শুধু মুনাফার পিছনে ছুটছেন। এই সীমাহীন লোভী আজকের এত বড় উড়ান বিপর্যয়ের মূল কারণ। এদের যাত্রী দুর্দশা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কম খরচের এয়ারলাইন বলে একদিন বাজারে ঢুকেছিল প্রতিযোগিতার নাম করে, আর আজ দেশের সবচেয়ে বড় বিমান বহর দাঁড় করিয়ে যাত্রীদের দুর্ভোগকেই তারা ব্যবসার মডেল বানিয়ে ফেলেছে। কি করেছে বলুন? কি করেনি? ফ্লাইটে পর্দা তুলে দিয়েছে, সিট ছোট করেছে,
লেগ স্পেস কমে গেছে, ওয়াশরুমে দাঁড়ানোই কষ্টকর, ট্যাপ হাস্যকরভাবে ছোট করা হয়েছে, ওভেন নেই বললেই চলে, হাত নাড়ানোর জায়গাও নেই, ক্রুদের জাম্পসেট ক্রমশ ছোট হয়েছে। একটাই উদ্দেশ্য, যেভাবে পারো খরচ বাঁচিয়ে মুনাফার প্রাসাদ তৈরি করো, যা কিছু বোঝা যাত্রীদের ঘাড়ে চাপাও, প্রতিটি ইঞ্চিতে পয়সা আদায় করো। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে বড় সিরিজের বিমান নিয়ে আসা উচিত ছিল, কিন্তু সেটা না করে মানুষকে কষ্ট দিয়েই মুনাফা বাড়ানোর পথেই তারা ছুটে চলেছে। এবং তার চেয়েও কষ্টকর কথা, বাঁকা লাঠিটা সোজা করার ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নেই। 2006 সালে দেশের উড়ান বাজারে ইন্ডিগোর দখল ছিল মাত্র 1%, নামমাত্র উপস্থিতি। কিন্তু 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের ঘরে মা লক্ষ্মী যেন উপচে পড়তে শুরু করলেন। রাতারাতি ছবিটা পাল্টাতে শুরু করলো। মোদী ক্ষমতায় আসার পর লটারি খুললো, নাকি রাহুল ভাটিয়ার গৃহদোষ কাটলো ঈশ্বর জানেন। কিন্তু ঘটনা হলো, ভারতের যাত্রী বিমান পরিষেবায় ইন্ডিগোর উপস্থিতি 1% থেকে বেড়ে রাতারাতি 32% হয়ে গেল। আর আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে দেশের এভিয়েশন বাজারের 65% তাদের দখলে। মানে কার্যত ভারতীয় এয়ারলাইন্স দুনিয়ার কিং এখন রাহুল ভাটিয়া। আর এই কিং এর পেছনে বহু শক্তিশালী আশীর্বাদও আছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। রাহুল ভাটিয়া শুধু কিঞ্জরাপু রামমোহন নাইডুরই ঘনিষ্ঠ নন, তিনি চন্দ্রবাবু নাইডুর কোর গ্রুপেরও ভরসার লোক। রামমোহনের আগে 2021 থেকে 2024 আমাদের বিমানমন্ত্রী ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তার আগে ছিলেন হরদীপ সিং পুরী। তার সঙ্গেও রাহুল ভাটিয়ার দুর্দান্ত সম্পর্ক ছিল। মোদীর সঙ্গে তার সরাসরি পরিচয় তো আছেই, তার পাশাপাশি মোদীর বহু প্রভাবশালী আমলা, কাছের অফিসার, কেন্দ্রীয় সরকারের কর্মজীবন থেকে অবসরের পর ভাটিয়ার আঙিনায় ঠাঁই পেয়েছেন। ইন্ডিগোর বোর্ডে কারা আছেন দেখুন: অমিতাভ কান্ত, নীতি আয়োগের প্রাক্তন সিইও; এস দামোদরন, কে তিনি? শেয়ার মার্কেট রেগুলেটর সেবির প্রাক্তন চেয়ারম্যান। এছাড়া বিক্রম সিং মেহতা, প্রাক্তন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। এরাও কর্মজীবনে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের অত্যন্ত কাছের অফিসার হিসেবেই পরিচিত ছিলেন। এরা এখন সবাই ভাটিয়ার মনোনীত কাছের মানুষ। এর মানে সরকারের শীর্ষস্তরের প্রাক্তন আমলাদেরও তিনি নিজের ঘরে এনে রেখেছেন, আর নাইডু বাবুকে তো পাকাপাকি বসেই রেখেছেন। এটাই বাস্তব যে নাইডু একবার ম্যানেজ হয়ে গেলে সরকারের অর্ধেকটাই নিজের লাইনে চলে আসে। তবে সত্যিটা আরো গভীর। ইন্ডিগো গড়ার পেছনে ভাটিয়ার অবদান যতটা বলা হয়, তার চেয়ে বেশি কৃতিত্ব রাকেশ গঙ্গওয়ালের, যিনি একসময় ইউএস এয়ারওয়েজের সিইও ছিলেন ওয়ার্ল্ড স্প্যান টেকনোলজিজের চেয়ারম্যান। ইন্ডিগোর আসল প্রযুক্তি, পরিকল্পনা, পেশাদারি মডেল অনেকটাই তার হাতে তৈরি। রাকেশ গঙ্গওয়াল ছিলেন বিশ্বের খ্যাতনামা এভিয়েশন বিশেষজ্ঞ। এয়ারলাইন্সকে কিভাবে মুনাফার ইঞ্জিনে বসানো যায় সেই কায়দা তার রক্তে মিশেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভাটিয়া যখন ক্ষমতার স্বাদ পেলেন, বিশেষ করে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর, হরদীপ পুরীর সঙ্গে নিয়মিত ওঠা বসার পর তার আত্মবিশ্বাস এতটাই বেড়ে গেল যে গঙ্গওয়ালের পশ্চাৎ দেশে অদৃশ্যে লাথি মারলেন। ইন্ডিগো থেকে সরতে বাধ্য হলেন গঙ্গওয়াল। 2022 সালে রাকেশ গঙ্গওয়াল ইন্ডিগো থেকে পদত্যাগ করেন। সেই সময় তিনি প্রকাশ্যে একাধিক অভিযোগও তোলেন। কি অভিযোগ তোলেন? 1. ইন্ডিগোর পরিচালন ব্যবস্থায় গরমিল। 2. অতিমাত্রায় কস্ট কাটিং। 3. ভাটিয়ার একচেটিয়া সিদ্ধান্ত। ভাটিয়ার কাজকর্মে গঙ্গওয়াল একেবারেই সন্তুষ্ট ছিলেন না। তারপরেই ইন্ডিগোর পুরো নিয়ন্ত্রণ রাহুল ভাটিয়া এবং তার পরিবারের হাতে চলে যায়, এবং সেখান থেকে আর তিনি পেছন ফিরে তাকাননি। এখন ভাবুন, যখন সরকার গৌরী সেন, সেই সরকারের কিংমেকার চন্দ্রবাবু নাইডুও বেজায় খুশি। তারপর কোনো ব্যবসায়ীর আর কাউকে পাত্তা দেওয়ার দরকার আছে কি? রাহুল ভাটিয়া তাই নিয়ম কানুনকে তুচ্ছ করতে শুরু করেন। আজকের এই ক্রাইসিস তারই পরিণাম। ভাটিয়া যদি সময় মতন পাইলট নিয়োগ করতেন, এয়ার হোস্টেস এবং ক্রুদের নিয়োগ করতেন, গ্রাউন্ড স্টাফ বাড়াতেন, তাহলে আজকের এই বিপর্যয়টায় হতোই না। কিন্তু লক্ষ্য ছিল শুধু টাকা বাঁচানো, ট্রেনিং এর পেছনে খরচ নয়, নতুন নিয়োগ নয়, স্রেফ নিজের মুনাফার জন্য যা খুশি তাই। সেই সুযোগেই তার মুনাফা ফুলে ফলে পল্লবিত হয়েছে। অথচ এ এক এমন সেক্টর যেখানে সুব্রত রায় সাহারা থেকে বিজয় মালিয়া সবাই লোকসানে ঢুকেছেন, কেউ কার্যত কাঙাল হয়েছেন। ইন্ডিগোর লাভ ক্ষতির হিসাবটা দেখলেই বোঝা যাবে আসল খেলা কোথায়। ইন্টারগ্লোব এভিয়েশন, ইন্ডিগোর প্যারেন্ট কোম্পানি,
যেটা শেয়ার বাজারে নথিভুক্ত সংস্থা। 2023 সালে সেই সংস্থার নিট লোকসান হয়েছিল 3058 কোটি টাকা। সেখান থেকে মাত্র এক বছরের মধ্যে রাহুল ভাটিয়া যখন দেশের আকাশে অঘোষিত কিং, সেই সময় 2024 সালে ইন্টারগ্লোব এভিয়েশনের নেট প্রফিট হলো 8172 কোটি টাকা। অর্থাৎ এক এমন ইন্ডাস্ট্রি যেখানে বাকিরা লোকসানে তলিয়ে যাচ্ছে, সেখানে করটর সবকিছু দিয়ে থুয়ে ভাটিয়ার ইন্ডিগোর নিট মুনাফা 8172 কোটি টাকা। 2025-এ এখনো পর্যন্ত এই সংস্থার লাভ হয়েছে 7258 কোটিরও বেশি। এবার বুঝতে পারছেন কেন ভাটিয়া নিজেকে ভারতের আকাশের কিং ভাবেন। এখন বড় প্রশ্ন, রাহুল ভাটিয়া কি সত্যি অবাধে নিজের খেলা চালিয়ে যাচ্ছেন? আরো প্রশ্ন, পাইলটরা কি সত্যি ভয়াবহভাবে হেনস্থার শিকার? পরের প্রশ্ন, এয়ার হোস্টেসদের বেতন কি অস্বাভাবিকভাবে কম? তারপরের প্রশ্ন, সত্যিই কি ইন্ডিগো নতুন লোক নিয়োগ প্রায় বন্ধই করে দিয়েছে? গোটা দেশ এই প্রশ্নগুলোই জানতে চায়। ইনসাইডার মহলের বক্তব্য, ভাটিয়ার লক্ষ্য একটাই, মুনাফা, শুধুই মুনাফা। কিন্তু চাকরি বাঁচানোর ভয় ক্যাপ্টেন থেকে ক্রু, সবাই মুখ খুলতে ভয় পান। বিশেষ করে কোভিডের সেই দুঃসময়ের পর থেকেই পাইলট থেকে ক্রু কারোর চাকরি নিরাপদ নয়। প্রশ্ন হলো, বিমানমন্ত্রী কি দুর্বল? তিনি কি ভাটিয়ার প্রতাপের সামনে মাথা নত করে আছেন? প্রশ্নটা এই জন্যই যে রোগের লক্ষণ তো আগেই ফুটে উঠেছিল। সুতরাং মন্ত্রী যদি কঠোর হতেন, আজ এই ভরাডুবি হতো না। ইনসাইডার বিশেষজ্ঞদের বক্তব্য, কোনো মানুষ যদি কোনো ক্ষেত্রের অনভিজ্ঞ হন, কিন্তু তাকে যদি সেই ক্ষেত্রের মন্ত্রী বানিয়ে দেওয়া হয়, তাহলে বিপর্যয় হবেই। এই সরকারের মূল লক্ষ্য সরকারটাকে বাঁচিয়ে রাখা। তাই বিমান মন্ত্রকের নিয়ন্ত্রণ এমন একজনের হাতে তুলে দেওয়া হয়েছে যিনি অভিজ্ঞ নন, আবার কঠোর সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও তার নেই। মন্ত্রী হিসেবে ব্যক্তিত্বের দুর্বলতা এই বিমান বিপর্যয়ের অন্যতম কারণ। বিমান ব্যবস্থাপনার ভেতরে ভাইরাস টের পাওয়ার পরেই সঠিক ভ্যাকসিনের দরকার ছিল, কিন্তু রামমোহন রাও কিছু করেননি বা করতে পারেননি, এখনো করতে পারছেন না। সেখানে দেশের স্বার্থে যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা। গতকাল সংসদের রাজ্যসভায় ইন্ডিগোর বিরুদ্ধে তিনি যে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন, সেটা লোক দেখানো কিনা মাস কয়েকের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। রাজ্যসভায় ইন্ডিগোর নাম না করে রামমোহন রাও ঘোষণা করেন ওই সংস্থার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা অন্যদের সামনে উদাহরণ হয়ে থাকবে। দেশের আকাশে ইন্ডিগোর প্রায় একাধিপত্য প্রসঙ্গেই মন্ত্রী বলেছেন, এই ক্ষেত্রে আরো বিমান সংস্থার যোগদান চায় কেন্দ্রীয় সরকার। ভারতে 5টি বড় বিমান সংস্থার কাজের সুযোগ রয়েছে বলেই দাবি করেন তিনি। অন্যদিকে বিমান মন্ত্রকের সচিব সমীর কুমার সিনহা জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বেদনাদায়ক সত্যিটা হলো, এই দেশের মন্ত্রী শান্ত্রীদের কথাকে জনগণ খুব একটা বিশ্বাস করেন এমন বদনাম নেই। মূল প্রশ্নের উত্তর হয়তো আগামী কোনোদিন জানা যাবে, কিংবা জানা যাবে না। রাহুল ভাটিয়ার কাছে মন্ত্রী মাথা নত করে আছেন কিনা। রামমোহন নাইডু চন্দ্রবাবু নাইডুর আত্মীয়ও বটেন, আর চন্দ্রবাবু নাইডুই এখন মোদী সরকারের মূল ভরসা। চন্দ্রবাবুর মোদী সরকারের অন্যতম লাঠি। অতএব মোদী বা শাহ কিভাবে নাইডুকে কিছু বলবেন? রামমোহন নাইডুর জায়গায় যদি কোনো মোদী ঘনিষ্ঠ সাধারণ কেউ মন্ত্রী থাকতেন, এতদিনে হয়তো পিছনের দরজা দেখিয়ে দেওয়া হতো। আমাদের আর্কাইভ বলছে 2014 থেকে 2025 পর্যন্ত মোদীর চাপে অন্তত 28 জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন। গোপীনাথ মুন্ডে, সুষমা স্বরাজ, হর্ষবর্ধন, রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকর, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয়, মুক্তার আব্বাস নকভি, এক লম্বা তালিকা। অসামরিক উড়ান ক্ষেত্রের বিশেষজ্ঞরা বলছেন 2023 থেকেই নিয়ম ছিল যে কোনো নতুন আইন বা নির্দেশ জারি হওয়ার আগেই সংশ্লিষ্ট সংস্থাকে জানিয়ে দেওয়া হয়, যাতে তারা আগাম প্রস্তুতি নিতে পারে। 2020 সালেই ইন্ডিগোকে স্পষ্টভাবে জানানো হয়েছিল, তোমাদের ফ্লাইট অপারেশন ঠিকঠাক সাজিয়ে নাও, কারণ নতুন বিমান আসছে, কর্মীর সংখ্যাও বাড়াতে হবে। তবুও তারা কিছুই করেননি। সেটাই ছিল ভাইরাস আগমনের কারণ। আজ তারই খেসারত দিচ্ছেন দেশের লাখ লাখ বিমান যাত্রী। দেশ জুড়ে তারই মূল্য দিচ্ছে যাত্রীরা। বিমান বিভ্রাটের পরিস্থিতি তৈরি করে ভাড়া যেমন খুশি বাড়ানো হয়েছে। গত 5ই ডিসেম্বর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই খবরটি দেখুন। শিরোনাম, দিল্লি লন্ডন পথের চেয়ে বেশি ভাড়া দিল্লি থেকে কলকাতায়। ওই প্রতিবেদনে লেখা হয়েছিল, দিল্লি থেকে কলকাতা আকাশপথের ভাড়া দাঁড়িয়েছে 45,000 টাকায়। একই উড়ান পরিষেবা সংস্থার রাউন্ড ট্রিপের খরচ 85,000 টাকা।
যেখানে অন্যদিকে তার আগের দিন দিল্লি থেকে লন্ডন পথে সবচেয়ে কম ভাড়ার উড়ানে খরচ পড়েছিল 25,000 টাকা। এর পাশাপাশি দিল্লি থেকে প্যারিস পথেও ওই ভাড়ার অঙ্ক 25,000 টাকা। বিদেশের এই দুটি শহরে রাউন্ড ট্রিপের খরচ 60,000 টাকারও কম। সেখানে 4 ডিসেম্বর পর্যন্ত অন্য বিমান সংস্থার উড়ানে দিল্লি থেকে মুম্বাই পথে 50,000, দিল্লি থেকে জয়পুর পথে 70,000, দিল্লি থেকে কলকাতা পথে 45,000 এবং দিল্লি থেকে হায়দ্রা পথে 1 লক্ষ টাকা ভাড়া ছিল। বোঝার চেষ্টা করুন কি ভয়ঙ্কর গো অ্যাজ ইউ লাইক খেলা চলছে দেশের বাণিজ্যিক দুনিয়ায়। আবার একটু পিছনে যাই। 2023-এ কেন্দ্র নির্দেশিকা জারি করলেও ইন্ডিগো প্রথম দিকে স্রেফ হাতে গুটিয়েছিল। শেষে চাপের মুখে পড়ে 2024 সালের 1 মে তারা বাধ্য হয়ে নতুন অর্ডিন্যান্স জারি করে। আর মাত্র 1 মাস পর 1 জুন সেই অর্ডিন্যান্স রোল ব্যাক করে দিয়ে আরও 1 বছরের সময় নেয়। কিন্তু সেই 1 বছরের মধ্যেও নতুন কোনো নিয়োগ, কোনো রিক্রুটমেন্ট তারা করেনি। বুঝুন, দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্স হয়েও তাদের একমাত্র লক্ষ্য ছিল শুধু মুনাফা। যদি তারা নতুন পাইলট নিয়োগ করত তাহলে বছরে অন্তত 300 থেকে 400 কোটি টাকার খরচ বাড়তো তাদের। তাই লোকসানের আশঙ্কায় তারা সরকারের নির্দেশে এড়িয়ে গেল, আর তার ফল এখন দেশ এবং যাত্রীদের ভোগ করতে হচ্ছে। আরও অভিযোগ আছে, ভাটিয়া পাইলটদের জন্য এয়ারলাইন্সের তুলনায় কম বেতন দেন, সর্বত্র খরচ কমানোর নামে কাটছাট করেন। এয়ার হোস্টেসদের 1 লাখ টাকার বদলে 60 থেকে 70 হাজারে নামিয়ে এনেছেন। সব শর্ত নিজের মতন করে চাপিয়ে দিয়েছেন। অভিযোগ, তার একমাত্র নীতি যেভাবেই হোক খরচ কাটো, মুনাফা বাড়াও। একদা লো কস্ট এয়ারলাইন্সের অদৃশ্য ট্যাগলাইন এখন মোর অ্যান্ড মোর কস্ট। যারা কোম্পানির দিশা ঠিক করে তারা যাত্রীদের অসুবিধা, দেশের স্বার্থ বা পরিষেবার মান নয়, ভাটিয়াকে খুশি রাখাই তাদের উদ্দেশ্য। বেশি প্রফিট মানেই ইনসেন্টিভ, গেস্ট আর নিজের পকেট ভারী করা। ঠিক এই জায়গা থেকেই ভাটিয়ার সঙ্গে গাঙ্গওয়ালের বিরোধতা শুরু হয়েছিল। ভাটিয়া খরচ করতে রাজি ছিলেন না, সবকিছুতে কস্ট কাটিং চাইতেন। 2022 সালে গাঙ্গওয়াল তাই পদত্যাগ করেন। তার সঙ্গে আদিত্য ঘোষও ইন্ডিগো ছাড়েন। এরপর থেকে কোম্পানির ম্যানেজমেন্ট ক্রমে দুর্বল হয়ে পড়ে। পাইলট আর স্টাফদের অবস্থাও খারাপ হয়। এমিরেটস বা কাতার এয়ারওয়েজে যেখানে ক্যাপ্টেনের বেতন 20 থেকে 25 লাখ, সেখানে ইন্ডিগোতে গড়ে 8 থেকে 9 লাখ, কো পাইলটরা 2 লাখেরও কম পান। অথচ প্রশিক্ষণের জন্য তাদের 1.5 কোটি পর্যন্ত গুনতে হয়। কেবিন ক্রুদের বেতনও হাস্যকরভাবে কম। কোভিডের সময় স্যালারি কাট হয়েছিল, আজও তা স্বাভাবিক হয়নি। এত বড় এয়ারলাইন্স হয়ে ইন্ডিগোর ভেতরে মানবিক মূল্যবোধের বড়ই অভাব। সরকার চোখ বন্ধ করে আছে, কারণ সিভিল এভিয়েশন মন্ত্রী রামমোহন নাইডু নিজেও ভাটিয়ার প্রভাব বলয়ে রয়েছেন, আর কেন্দ্র চন্দ্রবাবুর ওপর নির্ভরশীল। সবশেষে অস্বস্তিকর, অপ্রিয় হলেও কিছু জরুরি প্রশ্ন। যেই সরকার দেশের আকাশে উঠতে দেওয়া প্রতিটি বিমানের জন্য কর আদায় করে, সেই সরকার কেন এক ব্যক্তির মুনাফার খিদে দেখতে পায় না? যেই মন্ত্রী সিভিল এভিয়েশনের দায়িত্বে, তিনি কি দেশের যাত্রীদের নাকি কোনো বণিকের দাস? আর প্রধানমন্ত্রী, যিনি নিজেকে নিউ ইন্ডিয়ার পাইলট বলেন, তিনি কেন এই দুর্গন্ধময় লোভ, যোগসাজশ আর ব্যর্থতার ককপিটে নীরব দর্শক? একটা সময় এই দেশ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত, আজ সেই আকাশ বেচে দেওয়া হয়েছে মুনাফার মন্দিরে। ইন্ডিগো এখন শুধু এক এয়ারলাইন্স নয়, এটা প্রতীক কিভাবে ক্ষমতা আর পুঁজির যৌথ ষড়যন্ত্রে জাতীয় গর্ব ধীরে ধীরে পরিণত হয় এক মাফিয়ার সাম্রাজ্যে। শেষ প্রশ্ন একটাই, কতদূর পর্যন্ত বিকিয়ে দেবে এই সরকার? আর কত নিচে নামলে বুঝবে যে দেশটা কোনো ব্যক্তির প্রাইভেট জেট নয়, জনগণের আকাশ? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।